আপনারা কি জানতেন যে ভারতবর্ষ তেল রপ্তানি করে? এটা জানা ছিল? অনেকেরই জানা ছিল না। ভারতবর্ষ তেল রপ্তানি করে, শুধু যে আমদানি করে নিজেদের প্রয়োজনে তা নয়, তারা রপ্তানিও করে। আর সেই রপ্তানিকৃত তেলগুলো ব্যবহার করে ইউরোপের দেশগুলি। একেবারে এটাই বাস্তব। এটা আগে অনেকেই জানতো না, আমিও জানতাম না। আমি জানলাম। কি করে জানলাম? তার কারণ যেটা হলো, আপনারা সবাই জানেন যে আমেরিকার কথা আর কেউ শুনছে না। রাশিয়ার যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে, কখনো তার সেনেটরকে দিয়ে বলাচ্ছে, কখনো ন্যাটোকে দিয়ে বলাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না। এইবার আমেরিকা কি করলো? আমেরিকা ডেকে আনলো ইউরোপীয় ইউনিয়নকে। ইউরোপীয় ইউনিয়নকে দিয়ে এবার বলা করালো যে তোমরা স্যাংশন লাগাও। ইউরোপীয় ইউনিয়ন এবার রাশিয়ার তেলের ওপরে স্যাংশন বা বিভিন্ন রকম নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে। এবং এই নিষেধাজ্ঞা আরোপ যে শুধু রাশিয়ার উপরে আছে তা নয়, তার প্রভাব ভারতেও পড়েছে। ভারতের একটি রিফাইনারি কোম্পানি যার মালিকানায় রয়েছে নায়রা এনার্জি, তার উপরে নিষেধাজ্ঞা লাগিয়ে দিয়েছে। কি বিষয়? বিষয়টি হলো যে রাশিয়ার অপরিশোধিত তেল থেকে তৈরি পেট্রোলিয়াম পদার্থ এবার থেকে ভারতের এই কোম্পানি আর রপ্তানি করতে পারবে না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। এটা তারা বলেছে। শুধুমাত্র তারা রপ্তানি করবে নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। মানে নোংরামি কতটা একবার ভেবে দেখুন। ভারত বা বিশ্বের অন্যান্য দেশগুলি রপ্তানি করতে পারবে না, কিন্তু রপ্তানি করবে কানাডা, রপ্তানি করবে আমেরিকা, রপ্তানি করবে নরওয়ে। ভাই, এক পক্ষ নাও, এইভাবে দুমুখী চাল নিলে কেউ পাত্তা দেবে না। আর সেটাই কিন্তু হচ্ছে। তারা ভাবলো যে এই দেশগুলোর কাছ থেকে আমরা নেব, আমরা বিশ্বের আর অন্য দেশের কাছ থেকে নেব না। স্পষ্ট জানিয়ে দিয়েছে কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশগুলি ব্যতীত আর কোনো দেশ থেকে নেওয়া যাবে না পেট্রোলিয়াম পণ্য। অথচ এই ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশগুলি বছরের পর বছর ধরে ভারতের উপর নির্ভর করে থাকে যে তারা কবে আমাকে রিফাইনারি অয়েলগুলোকে দেবে। রিফাইনারি অয়েল বলতে পেট্রোল, ডিজেল, হাই ডেন্সিটি ডিজেল, এই সমস্তগুলো নেয়। তার সঙ্গে আরো কিছু রয়েছে। মানে ক্রুড অয়েল প্রসেসিং করার মতন ইউনিট ইউরোপীয় দেশগুলোর কাছে সেই লেভেলে নেই যেটা ভারতের আছে। এবং ভারতবর্ষ দেদার তাদের দিয়েছে এবং ইনকাম করেছে, দেদার দিয়েছে, এখনো যাচ্ছে, বন্ধ হয়নি। এইবার তারা বাধা দিল যে না, আমরা আর নেব না। এতে কি ভারতের বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে? একেবারেই ভারতের ক্ষতি হবে না। কারণ ইউরোপীয় ইউনিয়ন ঠিক ন্যাটো যেভাবে লাত খেয়েছে বিশ্বের অন্যান্য দেশের কাছে, ঠিক একইভাবে ইউরোপীয় ইউনিয়নেরও অবস্থা সেটাই হবে। কোনো পাত্তাই দিচ্ছে না। যেখানে আমেরিকাকে কোনো পাত্তা দিচ্ছে না ভারতবর্ষ, সেখানে ইউরোপীয় ইউনিয়ন কে কোথায়? তেল মানে মাথায় দেওয়ার তেল না গায়ে মাখা সাবান, এই হচ্ছে গল্প। কোনো পাত্তা টাত্তা নয়। এইবারে যেটা মূল বিষয়, যে এটা নিয়ে ভারতবর্ষ মুখ খুলেছে এবং ভারতবর্ষ মুখ খুলে বলেছে যে ওই দুমুখী নীতি নিয়ে চললে পরে গোটা বিশ্ব আপনাদের পাত্তা দেবে না, আমরাও দিচ্ছি না। কারণ আপনারা যেভাবে দুমুখী নীতি নিয়েছেন, মানে নরওয়ে করতে পারবে, আমেরিকা করতে পারবে, কিন্তু ভারত করতে পারবে না বা অন্যান্য দেশগুলো করতে পারবে না। আগে নিজে ঠিক হন, তারপরে অপর বিশ্বকে আপনারা কথা বলবেন। একেবারে স্পষ্ট ভাষায় ভারতবর্ষের তরফ থেকে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এবার ভারতবর্ষ কি করবে? ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলিতে তো ভারতবর্ষ আর তাদের যে পেট্রোলিয়াম পণ্য সেটা রপ্তানি করতে পারবে না। এবার বিশ্ব মানচিত্রের দিকে যদি আপনারা তাকান, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে রাশিয়ার তেলের ওপরে গোটা বিশ্ব কিন্তু নির্ভর করে থাকে। আর বর্তমান সময়ে রাশিয়ার তেলের দাম কমে যাওয়ার কারণে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশ তারা কিন্তু কিনে। এশিয়ার তো বিভিন্ন দেশ কেনে এবং তার সঙ্গে আমেরিকাও আগে নিত। এইবার একটু নিজেদের মধ্যে একটু তাকাতে হচ্ছে বলে তারা এসবের বাইরে যাচ্ছে। এবং মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে ভূ রাজনৈতিক সমীকরণের বদল আনা। এবার যেটা বড় বিষয়, যে বড় বড় প্রভাবটা কোথায় কোথায় পড়তে চলেছে এর কারণে।
এই যে নিষেধাজ্ঞা, এর ফলে প্রভাব পড়তে পারে ভারতে, চীনে, মধ্যপ্রাচ্যের দেশগুলি যারা রাশিয়ান তেলের মূল ভোক্তা। কিন্তু সেইভাবে প্রভাব ভারতে পড়বে না। তার কারণ ভারতবর্ষ ঠিক কোথায় কোথায় তেল সরবরাহ করে বা পেট্রোলিয়াম জাত পদার্থ সরবরাহ করে। যদি এশিয়ান কান্ট্রিগুলোর দিকে যদি আপনারা তাকান, সেই ক্ষেত্রে সিঙ্গাপুর রয়েছে, ইউএই রয়েছে, মালয়েশিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে। এবার আফ্রিকান কান্ট্রিগুলো যদি আপনারা দেখেন, কেনিয়া রয়েছে, তানজানিয়া রয়েছে, মোজাম্বিক রয়েছে, ঘানা রয়েছে। ইউরোপীয় কান্ট্রি যারা এবার নেবে কিনা আমার জানা নেই, নেদারল্যান্ড রয়েছে, ফ্রান্স রয়েছে, ইটালি রয়েছে, বেলজিয়াম রয়েছে, জার্মানি রয়েছে। আমেরিকানরা কারা কারা নিত? ইউএসএ নিত, ব্রাজিল নিত, মেক্সিকো নিত, চিলি নিত, এবং একই সঙ্গে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারাও নিত ভারতের তেল, মানে ভারতের পেট্রোলিয়াম পদার্থ তারা নিত। এবার এই দেশগুলোর মধ্যে কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছে। অনেকেই ভারতকে বলছে যে আমরা ইউরোপীয় ইউনিয়নের এই চাপিয়ে দেয়া কোনো কিছু মানছি না, আপনারা সরবরাহ করুন। ভারতকে এত সহজে বেঁধে ফেলা সম্ভব নয়, কারণ ইন্ডিয়া এক্সপোর্ট যে স্ট্রেংথ সেটা কিন্তু মারাত্মক হারে রয়েছে। এই মুহূর্তে ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট রিফাইনার ইন এশিয়া। কারা কারা রয়েছে তার আগে রয়েছে যেমন চায়না রয়েছে, জাপান রয়েছে, তারপরে ভারতবর্ষ। এরই সঙ্গে আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে জামনগর রিফাইনারি। এরা কি জানেন? জামনগর রিফাইনারি ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ভাবতে পারছেন? এর মধ্যে মেজর এক্সপোর্ট হাব হচ্ছে এই জামনগর রিফাইনারি। কই জামনগর রিফাইনারি নিয়ে তো কোনো কথা বললো না, বলার ক্ষমতা নেই, কারণ বিশ্বের সর্ববৃহৎ রিফাইনারি হচ্ছে আমাদের ভারতবর্ষের জামনগর রিফাইনারি। সেখানে যদি কিছু না করে কিচ্ছু হবে না। আর যে দেশগুলোর কথা বলে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যে শুধুমাত্র এই দেশগুলো থেকেই নেব, আশ্চর্যের বিষয় এই দেশগুলো আবার ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। নোংরামিটা কোন জায়গায় একবার ভেবে দেখুন। তারা ভারতের কাছ থেকে মাল নিয়ে তারপর তারা বেচবে, কতটা নোংরা। আর একটা জিনিস যেটা আইনেই বলা আছে, যদি অপরিশোধিত তেল নিয়ে সেটাকে রিফাইন করা হয়, যে দেশ রিফাইন করবে সেই জিনিস তার হয়ে যাবে। এমনটি নয় যে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমি এই দেশ থেকে কিনলাম আর তারপর সেটাকে রিফাইন করে যেটা আমরা তৈরি করলাম সেটা যেখান থেকে আমরা কিনেছি ক্রুড অয়েল তাদের, সেটা নয়। অর্থাৎ ভারতবর্ষ যদি রাশিয়া থেকে মাল কিনে, মানে ক্রুড অয়েল কিনে সেখান থেকে পেট্রোলিয়াম পদার্থ তৈরি করে, তার মানে সেটা ভারতের পেট্রোল, ভারতের ডিজেল, হাই ডেনসিটি ডিজেল, হাই ডেনসিটি পেট্রোল, এটা ভারতের। এটা বিশ্বে আইন। এই আইনকে ইউরোপীয় ইউনিয়ন চ্যালেঞ্জ করার চেষ্টা করছে, পাত্তা পাবে না। এর মধ্যে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে যখনই ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞার কথা সামনে এলো, তখনই আফ্রিকান কিছু কান্ট্রি, এশিয়ার কিছু কান্ট্রি তারা কিন্তু ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে, এবং যোগাযোগ করে তারা বলছে যে তেলটা আপনারা পাঠাতেন ওই ইউরোপীয় দেশগুলিতে, সেই তেলগুলো দয়া করে আমাদের দিন। স্পষ্ট মাত্রায় বলে দিয়েছে সেই তেলগুলো আমাদের দিন, আমাদের লাগবে। কেনিয়া, তানজানিয়া, মোজাম্বিক, তারপরে ঘানার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক, এশিয়ার সিঙ্গাপুর টিঙ্গাপুর এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে তারাও চাইছে, এবং নর্দার্ন ইউরোপের কিছু দেশ তারা চাইছে, ইটালি তারা বলছে আমরা এসবের মধ্যে থাকবো না, আমাদের ভাই লাগবে, আমরা যেটা বিশ্ব আইন সেটা মেনে চলবো, আমরা তেল ভারতের কিনছি, আমরা রাশিয়ার তেল কিনছি না। এটা লিখিতভাবে তাদের জানিয়ে দিয়েছে। মানে এবারেও এই ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে চূড়ান্ত একদম অপমানের জায়গায় ফেললো। ইউরোপীয় ইউনিয়ন ভেবেছিল এইটা করার পরে হয়তো একটু ভারত জব্দ হবে বা এশিয়ান কান্ট্রিগুলো জব্দ হবে, কিন্তু তারা ডোন্ট কেয়ার, পাত্তাই দিচ্ছে না। তোমাদের কেনার দরকার হলে কেনো, না কেনার দরকার হলে ভাই কিনো না, আমাদের নেয়ার জন্য লোক অভাব নেই। আমি একটু আগেই যেমন বললাম যে আফ্রিকান কান্ট্রিগুলো চাইতে শুরু করে দিয়েছে, এশিয়ান কিছু কান্ট্রি তারা চাইতে শুরু করেছে, তারা বলছে না আমাদের দিন। ভারত নিজের লস কেন করবে? ইউরোপীয়রা কিনলে পরে ভারতের বাজার চলবে না, তো চলবে না, এই ভাবনা ভুল। আর ভারত থেকে যদি ওই বাসমতি চাল বন্ধ করে দেয়া হয়, চিনি বন্ধ করে দেয়া হয়, কোথায় যাবে? কোথায় যাবেন এনারা? এমনকি ওষুধও রয়েছে যেটা ভারত থেকে সাপ্লাই হয়। অর্থাৎ
আগে নিজে স্বয়ংসম্পূর্ণ হও ভাই। ভারত নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে, কিছু বাকি রয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশই মানে কি বলবো, খাবারটা পর্যন্ত বানাতে জানে না। যে খাবার বানাবো সেই খাবারটা বানাতে যাবে না। ভারতের মানুষজন মানে $1 লাগবে না, $1 খুব কম টাকায় পেট ভরে পুষ্টিকর খাবার খাবে, পেট ভরে পুষ্টিকর খাবার। ইউরোপীয় ইউনিয়নের কোন দেশের পক্ষে সম্ভবই নয় $1 খরচা করে সকালবেলায় ব্রেকফাস্ট খেয়ে দেখাতো, সম্ভবই নয়। কারণ ভারত নিজে উৎপাদন করে, ভারত নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে রয়েছে। কি বলবেন এই ইউরোপীয় ইউনিয়নের নোংরামি নিয়ে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর তার সঙ্গে এই প্রসঙ্গে ভারতের ঠিক কি করা উচিত, ভারত যেভাবে যোগ্য জবাব দিয়েছে আরো কিছু জবাব দেওয়া উচিত ছিল আমার মনে হয়। আপনার কি ধারণা সেটা অবশ্যই আপনারা জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন প্রত্যেকে।